আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ক্যাথারসিস তত্ত্ব নিয়ে এবং এই ক্যাথারসিস তত্ত্ব পাঠের ফলশ্রুতিতে বা এই ক্যাথারসিস তত্ত্ব পাঠ করে আমরা সাহিত্যক্ষেত্রে কী কী সুবিধা পেতে পারি বা ওভারঅল আমাদের মানসিক স্বাস্থ্যটা কেমন থাকে সাহিত্য পাঠে। মূল শিরোনাম যদি বলতে চেষ্টা করি তাহলে এমন দাঁড়ায় যে ক্যাথারসিস তত্ত্ববিচারে মানসিক সুস্থতায় সাহিত্য পাঠ। এই ভিডিওর যে স্ক্রিপ্টটা করা আছে এটা কিন্তু আমি অনলাইনে দিয়ে রেখেছি, আপনি চাইলে সেটা পড়ে নিতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ট্রাই করব সেই লিঙ্কটা দিয়ে, এবং বা আপনি যদি সার্চ দেন আমার লেখা সেখানে পাবেন আর কি, এটা দেয়া আছে। যাই হোক, মূল প্রসঙ্গে আছি। বর্তমান যে সময়, এই সময়টা কিন্তু অনেকটা হচ্ছে প্রযুক্তি নির্ভর এবং ততটাই যে যতটা আমরা সুবিধা পাচ্ছি প্রযুক্তি থেকে, তেমনইভাবে কিন্তু মানসিক চাপ বা একাকিত্ব, হতাশার মতো সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। দেখুন, আমাদের দিন শেষে আমাদের হাতে ফোন আছে বা হচ্ছে ডিজিটালি আমরা অনেক দূর প্রসারিত আমাদের সমাজ ব্যবস্থা, কিন্তু এর পরবর্তীতে কিন্তু একটা সমস্যাও, বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, যে সমস্যার ফলশ্রুতিতে ব্যক্তির একাকিত্ব বা হচ্ছে মানসিক চাপ কিংবা হতাশার মতো সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ প্রতিদিনের ব্যস্ততা এবং প্রতিযোগিতা, অনিশ্চয়তার মধ্যেই কিন্তু আমরা এর ভিড়েই কিন্তু মানুষের ভিতরে সুযোগ কমে যাচ্ছে। অর্থাৎ নিজেকে সময় দেয়া, মানুষ হচ্ছে নিজেকে সময় দেওয়ার যে সুযোগটা, সেটা কিন্তু দিন দিন কমে আসছে। দেখুন, একটা সময় আমরা যখন আর কি গাড়িতে উঠতাম তখন আর কি পাশের ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করতাম। সেই 2020 সালের কথাও যদি বলি, তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদ এমন বলেছিলেন যে যখন পাশে আপনি গাড়িতে যাবেন জিজ্ঞেস করবেন যে আপনার বাড়ি কোথায়, ঠিকানা জিজ্ঞেস করবেন। ওই স্থানটা থেকে সেই 20 সাল এখন 26 সাল, অনেকটা পার্থক্য চলে এসেছে। কারণ ওই সময়টাও, ধরুন আমার কথাই যদি বলি, আমি কিন্তু যারা আছে আশেপাশে তাদের সঙ্গে কথা বলতাম, মিশতে চেষ্টা করতাম। এখন এটা হচ্ছে না, কারণ এখন আমাদের হাতে ফোন আছে, আমরা হচ্ছে সারাক্ষণ ফোন ব্যবহার করছি। দিন দিন এটা কিন্তু আরও হচ্ছে ভয়ঙ্কর একটা অবস্থার দিকে যাবে, যেটা হচ্ছে মানুষেরকে সময় দেয়া, এই সময় দেওয়াটা আর হবে না। অর্থাৎ নিজেকে সময় দেয়া বলেন বা অন্য একজনকে সময় দেওয়া, এই সময় দেওয়াটা কিন্তু সম্ভব হয়ে উঠবে না। এই যে সমস্যাগুলো বললাম বা এই বাস্তবতা, এই সমস্যাগুলো কিন্তু আসলে শুধু সমস্যা বলে আর কি আমরা শেষ করতে পারি না, এটা আমাদের বাস্তবতা। সো এই ধরনের বাস্তবতায় কিন্তু সাহিত্য পাঠ হতে পারে একটা মুক্তির প্রতীক। এই যে সাহিত্য পাঠ, এই ধরনের বাস্তবতা, অর্থাৎ মানসিক সমস্যার কথা বলেছি, একাকিত্বের কথা বলেছি, বা হচ্ছে অন্যকে সময় না দেয়া, এই সব কিছুর সমস্যার সমাধান হিসাবে আসতে পারে সাহিত্য পাঠ। কারণ সাহিত্য পাঠের মাধ্যমে ব্যক্তির ক্যাথারসিস ঘটে। অর্থাৎ এরিস্টটল তার পোয়েটিক্সে যেমন আর কি বলেছেন যে ক্যাথারসিস তত্ত্বের কথা সেখানে বলেছেন। ক্যাথারসিস তত্ত্বটা এমন যে হচ্ছে শুদ্ধিকরণ বা পরিশুদ্ধি বা কিংবা হতে পারে পবিত্রকরণ। তাহলে ক্যাথারসিস তত্ত্ব নিয়ে অনেক কিন্তু আলোচনা সমালোচনা রয়েছে। থিয়েটার, মনোবিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে এর বিশেষভাবে প্রয়োগ এবং ব্যবহার রয়েছে। এই শব্দ নিয়ে আমার ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে কথা হয় বা অনেকেই হচ্ছে বিভিন্ন মতবিরোধ করে থাকেন। এরিস্টটলের মতে যদি আমরা আসি, তাহলে এরিস্টটল বলেছেন এমন, ট্র্যাজেডি যখন কেউ দেখে তখন তার মনে একটা হচ্ছে করুণা বা হচ্ছে ভয়ের মতো আবেগ জেগে ওঠে। এই যে আবেগ জেগে ওঠে এবং পরিণামে সেই আবেগগুলোর পরিশোধন ঘটে। অর্থাৎ একটা ট্র্যাজেডি যখন দর্শক দেখে, বা অভিনেতারও ঘটতে পারে ক্যাথারসিস, কিংবা দর্শক মনেও ঘটতে পারে, তাহলে অভিনেতা বা দর্শক তাদের ক্ষেত্রে কিন্তু যখন ক্যাথারসিসটা ঘটে, দেখা যায় যে একটা ট্র্যাজেডি দেখেছে, দেখার ফলে ভয় এবং করুণা জাগ্রত হয়। এই ভয় এবং করুণা জাগ্রত হয় যখন শেষ পর্যায়ে চলে এসে, তখন কিন্তু দর্শকদের একটা পরিশুদ্ধি ঘটে যে না, ওই চরিত্রের জীবনে এটা ঘটেছে, আমার জীবনে এটা ঘটেনি, বা আমি এমন কিছু করব না যেটার ফলশ্রুতিতে আমার অমন ঘটনার সম্মুখীন হতে হবে বা আমি হব না, এমন কিছু। অর্থাৎ শিল্প সাহিত্যের মাধ্যমে মানুষ তার অন্তর্গত আবেগকে প্রকাশ এবং পরিশুদ্ধ করার একটা সুযোগ পায়। ফলে মানসিক ভারমুক্তি ঘটে এবং ব্যক্তি এক ধরনের প্রশান্তি অনুভব করে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ
মানুষের পরিশুদ্ধি বা মুক্তি ঘটে কিংবা পবিত্রকরণ ঘটে থাকে, এই সমগ্র প্রক্রিয়াটাই হচ্ছে ক্যাথারসিস তত্ত্ব, যেটাকে এরিস্টটল তার পোয়েটিক্সে ব্যবহার করেছেন। এবং চিকিৎসা বিজ্ঞান বলেন বা মনোবিজ্ঞান, সকল ক্ষেত্রেই মূলত ক্যাথারসিসটা বিশদভাবে আলোচনা হয়ে থাকে। সাহিত্য কেবলমাত্র হচ্ছে বিনোদনের মাধ্যম নয়, এটি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশ, চিন্তার প্রকাশ কিংবা অভিজ্ঞতা বা জীবনবোধের একটা গভীর প্রকাশ কিন্তু সাহিত্যের মাধ্যমে ঘটে। যখন কোনো লেখক তার রচনা দিয়ে চেষ্টা করেন তার অভিজ্ঞতাগুলো বা হচ্ছে তার দর্শনগুলো তুলে ধরার, বা অনেক হচ্ছে তার ব্যক্তি জীবনটাই হচ্ছে সাহিত্যের আদলে তুলে ধরেন, বিভিন্ন চরিত্রের সংমিশ্রণ করে ব্যক্তি জীবনটাকে ভিন্নভাবে দার্শনিক অর্থও হতে পারে সেটা তুলে ধরার চেষ্টা করেন। যেমন আমরা যদি বলি হুমায়ুন আহমেদের সহজবোধ্য লেখার মধ্য দিয়ে কিন্তু গভীর দার্শনিক বোধ কিন্তু প্রকাশ পায়। তেমনইভাবে একটি গল্প, একটি নাটক, একটি উপন্যাস বা কবিতা পাঠের মধ্য দিয়ে পাঠক অন্য মানুষের জীবন, অন্য মানুষের সংগ্রাম, অন্য মানুষের যে আবেগ ইত্যাদির সঙ্গে কিন্তু গভীরভাবে পরিচিত হয়, ফলে নিজের দুঃখ কষ্টকে নতুনভাবে উপলব্ধি করতে পারে। এই যে অন্য একজন মানুষের ঘটনা জেনে আমরা হচ্ছে হাসি বা আনন্দিত হই বা হচ্ছে আমরা দুঃখ পাই, এই দুঃখ বেদনা এটা হয় আমাদের কিন্তু অভিজ্ঞতা অর্জন হয় যে অন্য একজন ব্যক্তির জীবনে কী ঘটলো, আমার জীবনে কি ঘটলো, এটার সঙ্গে আমরা কিন্তু একটু তুলনা করি। আবার অনেক সময় কিন্তু কোনো চরিত্রকে আমরা আমাদের নিজেদের সঙ্গে একদম মিলিয়ে ফেলার চেষ্টা করি যে ওই চরিত্রটা হুবহু আমার মতো, বা আমার দেখা কোনো একটা ব্যক্তির মধ্যে ওই চরিত্রটা বিদ্যমান বা ওই চরিত্রর মানুষ আমি দেখতে পাই। যেমন আমি দেখি আমার কলেজ লাইফের গাজী সামিয়া সুলতানা ম্যাডাম এবং ক্যাথরিন ম্যাডামের কথা বলি, তাদের আমার মনে হয় যে একই চরিত্রের মানুষ, তারা এক ধরনের মানুষ। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়। এমনই আমরা যখন কোনো গল্প পড়ি, উপন্যাস পড়ি কিংবা কবিতা ইত্যাদির ভিতরে যে চরিত্রগুলো থাকে, সেই চরিত্রগুলো কিন্তু আমরা আমাদের ব্যক্তি জীবনে বা বাস্তব জীবনের সঙ্গে একটা সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করি বা মিলিয়ে দেখার একটা পথ অবলম্বন করি। দেখুন, বাস্তব জীবনে অনেক ধরনের অনুভূতি আছে যেগুলোকে কেউ কখনো ভাষায় প্রকাশ করতে পারে না, তখন কিন্তু কোনো কিছুর আশ্রয় নেয়। এই আশ্রয় নেয়ার ফলশ্রুতিতে তৈরি হয় কিন্তু সাহিত্য। দেখুন, অনেক জীবনেরই বাস্তব ঘটনাই আছে যেগুলো হচ্ছে সুন্দরভাবে সাহিত্যের মাধ্যমে তুলে ধরে, যেগুলো আমরা হয়তোবা তার মুখ থেকে শুনতে পারতাম না, বা হয়তোবা সে বলতেও ইন্টারেস্টেড ছিলেন না, এমন হতে পারে। এই যে লেখক তার কাজটা করছেন যে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা হোক বা কোনো দৃষ্টিকোণ থেকে সেটা তুলে ধরার চেষ্টা করেন। এই দৃষ্টিকোণ থেকে আমরা লেখকের আবেগটা আমরা দেখতে পাই। অ্যাজ এ পাঠক হিসাবে যদি আমি দেখতে চাই, তাহলে আমরা দেখব যে পাঠক হিসাবে লেখকের লেখাগুলো যখন আমরা পড়ব, তখন পাঠক হিসাবে নিজের ভিতরের আবেগকে আমরা চিনতে পারি এবং দেখতে পারি যে মানসিক ভারসাম্য অর্জনের একটা স্থান আমরা পাই, যে না, এই লেখা পড়ে আমার একটা ভালো লাগা কাজ করেছে। হ্যাঁ, আমার তাকে যেমন ভালো লাগে এই লেখাটাও তেমনইভাবে ভালো লাগে, বা তার কথার মতো ভালো লাগে, হয়তোবা এমনভাবে হয়ে থাকে আমাদের জীবনে। এরিস্টটলের বিখ্যাত ক্যাথারসিস তত্ত্বের মতে শিল্প সাহিত্য মানুষের মনের জমে থাকা আবেগের পরিশুদ্ধি ঘটায় এবং এই পরিশুদ্ধ ঘটিয়ে মানুষকে বা ওই ব্যক্তিকে পবিত্রকরণ কিংবা হচ্ছে পরিশুদ্ধ করে। বিশেষ করে ট্র্যাজেডি কিংবা বেদনাময় সাহিত্যের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে ট্র্যাজেডি বা বেদনাময় সাহিত্য পাঠে বা দর্শনের ফলশ্রুতিতে দর্শক মনে বা পাঠক মনে এক ধরনের করুণা বা হচ্ছে ভয়ের মতো আবেগ জাগ্রত হয় এবং পরবর্তীতে সেই আবেগের একটি মুক্তি ঘটে বা শুদ্ধিকরণ ঘটে। যেটা আমি শুরুতেই বললাম যে অন্য একটা চরিত্রের অসুবিধা দেখে আমি ভাবছি যে না, আমার জীবনে এটা ঘটেনি বা আমার ওই ব্যক্তির জীবনে এটা ঘটেনি, আমি এড়িয়ে চলবো এটা। এই যে ধরনের একটা শুদ্ধিকরণ বা পবিত্রকরণ ঘটে, যে আমাকে সৎ মানুষ হিসাবে বা সততার মধ্যে বা আমার পারিপার্শ্বিক অবস্থাকে সুন্দরভাবে একটা দৃষ্টিকোণ তৈরি করতে আমাকে সাহায্য করে, এটাই হচ্ছে আপনার সেই ক্যাথারসিস। সাহিত্য পাঠে কিংবা যে কোনো একটা ট্র্যাজেডি
ট্র্যাজেডি দর্শনে মানুষের যে একটা মনস্তাত্ত্বিক একটা প্রভাব বা পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা কিন্তু সেই অতীত থেকে, অর্থাৎ সেই অ্যারিস্টটলের সময় থেকে কিংবা তারও আগ থেকে আমরা যদি বলি, সেই সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্তও কিন্তু সেটা হচ্ছে বেশ প্রাসঙ্গিক। এবং এই ক্যাথারসিস তত্ত্ব বেশ আলোচিত হয়। কিংবা এই কিছুদিন আগেই আফরিন ম্যামের সঙ্গে আর কি হুমায়ুন আহমেদের একটা রচনা নিয়ে কথা হচ্ছিল, যে আমি বলছিলাম যে হুমায়ুন আহমেদের কথা আমি কোথাও বলতে পারি না, আপনাকে পেলাম, আপনি হচ্ছে হুমায়ুন পাঠক। ম্যাম আর কি বলেছে আমি পড়ি। তারপরে ম্যাম এটাও বললেন যে তিনি তার জীবনে এটা কোনো একটা রচনার কথা বলেছেন হুমায়ুন আহমেদের, যেটা কিছুদিন পরে পড়ে আবার সে কান্না করেছে। এই যে দেখুন, সাহিত্য পাঠের মাধ্যমে ব্যক্তি তার ভিতরের বা একটা আবেগ তৈরি করে এবং সেটার একটা পরিশুদ্ধ ঘটায়, হতে পারে সেটা চোখের পানির ভিতরে। যেমন হচ্ছে ক্যাথারসিস তত্ত্বটা এমন, চিকিৎসা ক্ষেত্রে আলোচনা হয় যে কোনো একটা ব্যথা অনুভূত হয়, সেই ব্যথা অনুভূত হওয়ার ফলে কোনো একটা কিছু রক্ত বা হচ্ছে ওই ধরনের কিছু নিঃসৃত হয়ে যায়, তখন যে একটা মুক্তি আসে, একটা পরিশুদ্ধ ঘটায়। অর্থাৎ আমরা বলি না যে একটা এলোমেলো একটা পরিবেশ থেকে যখন একটা শুদ্ধকর পরিবেশে তৈরি হয়, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটাই মূলত হচ্ছে ক্যাথারসিস। সেটা বিভিন্নভাবে হচ্ছে আপনার জীবনে ঘটতে পারে। হয়তো বা আমি একটা আর্ট দেখলাম, আর্ট ওয়ার্ক, সেটা দেখে আমি অন্য একটা আমার জীবনে একটা পরিবর্তন ঘটতে পারে। সো ক্যাথারসিসটা বিভিন্নভাবে প্রয়োগ হয়ে থাকে। যেমন হোমিওপ্যাথির ক্ষেত্রে এমন বলা হয়ে থাকে, আমি কিছুদিন আগেই পড়লাম যে হোমিওপ্যাথি ঔষধটা এমন যে আপনার কোনো একটা রোগ হয়েছে, ওই রোগটা আরও বাড়িয়ে তোলে, তারপর হচ্ছে ধাপ করে সেটা শেষ হয়ে যায়। অর্থাৎ একটা গ্রাফ, এখান থেকে আপনার এখানে রোগটা আছে, সেখান থেকে উঠে এখানে যায়, ওষুধটা খাওয়ার পরে হোমিওপ্যাথি আবার একদম নিশ্চিত হয়ে যায়। ক্যাথারসিসটা ওরকম যে একটা আপনি ট্র্যাজেডি দেখছেন, আপনি আপনার হচ্ছে করুণা এবং ভয় এরকম উঠে ধাপ করে নেমে গেল। এটাই হচ্ছে ক্যাথারসিস তত্ত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং প্রতিযোগিতামূলক একটা জীবনবোধ বা ব্যক্তিগত সংকট অনেকের মনে উদ্রেক বা হচ্ছে অস্থিরতা সৃষ্টি করছে, যেটা একদম বাস্তব। অর্থাৎ আমরা এই বিভিন্ন স্থানে দেখতে পাই যে আমার জীবনে কী ঘটছে, অন্যের জীবনে কী ঘটছে। এই ধরনের প্রেক্ষাপটে সাহিত্য পাঠ কিন্তু একটা মানসিক আশ্রয় হিসাবে কাজ করতে পারে। সাহিত্য পাঠের ক্ষেত্রে, অর্থাৎ যখন আপনি সাহিত্য পাঠ করবেন, তখন কিন্তু ক্যাথারসিস তত্ত্বটির একটা প্রয়োগ হচ্ছে আপনার একটা মনে চলে আসবে এবং এই প্রয়োগটা অতি বাস্তব। এই কথাটা আরও বলা হয়েছে, তারপরও ছোট করে বলছি আবার, যে আপনি যখন কোনো একটা সাহিত্য পড়বেন, তখন ওই চরিত্রের সঙ্গে আপনার কোনো একটা মিল এবং অমিল খুঁজে পাবেন এবং আপনি খুঁজতে চাইবেন, একটা সন্ধান করতে চাইবেন, আমার কোনটা একটা মিলে যাচ্ছে বা কোন চরিত্রের সঙ্গে আমার অমিল হচ্ছে। এই যে মূল কথা, চরিত্রের অভিজ্ঞতার মধ্য দিয়ে পাঠক নিজের প্রতিচ্ছবিকে সাহিত্যের মধ্যে খুঁজে পেতে সাহায্য করে। এই যে নিজের প্রতিচ্ছবিকে খুঁজে পেয়ে একটা স্বস্তি অনুভব করে। এতে করে সাহিত্য ওই ব্যক্তিকে সহমর্মী হতে শেখায়, সংকট মোকাবেলায় সাহস দেয় এবং জীবনের প্রতিটি ইতিবাচক হচ্ছে মনোভাব গড়ে তোলে। একই সঙ্গে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করে, কল্পনা শক্তি বৃদ্ধি করে। যখন আপনি সাহিত্য পড়বেন, কোনো একটা বই পড়বেন, তখন আপনার কল্পনা শক্তি বৃদ্ধি করবে। সৈয়দ জামিল আহমেদ তার একটি সেমিনারে এমন বলেছে যে যারা নাটক করে তাদের কাজ হচ্ছে প্রশ্ন তৈরি করা। তেমনইভাবে আপনি যখন সাহিত্য পড়বেন, সাহিত্য তৈরি হলে যখন পড়তে থাকবেন, তখন হচ্ছে আপনার ভিতরে প্রশ্ন তৈরি হবে, সেই প্রশ্ন থেকে আপনার ভিতরে চিন্তা তৈরি হবে। আর বেশি বেশি যখন চিন্তা করবেন, তখন কল্পনা শক্তি আপনার অনেক বেশি সমৃদ্ধ হবে এবং মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করবে। আপনি যখন সামগ্রিকভাবে সাহিত্য পড়তে থাকবেন, তখন দেখবেন মানসিকভাবে যে অস্থিরতা, সেই অস্থিরতাটা একটা সময় থাকবে না। পরিশেষে সাহিত্য কেবল জ্ঞান অর্জন কিংবা বিনোদনের কোনো অনুষঙ্গ নয়, মানব মনের সুস্থতা, আবেগের পরিশুদ্ধি বা আত্মিক বিকাশের মতো এক অনন্য মাধ্যম হিসাবে কিন্তু আমরা সাহিত্যকে ব্যবহার করতে পারি। এবার যদি আমরা এরিস্টটলের ক্যাথারসিস তত্ত্বের আলোকে সাহিত্যপাঠটা বলি, তাহলে এমন বলতে হয় যে এরিস্টটলের ক্যাথারসিস তত্ত্বের আলোকে সাহিত্যপাঠ মানুষের অন্তর্গত বেদনা, তারপর সংকট এবং অনুভূতিকে সৃজনশীলভাবে পরিশোধিত করে, মানবিক ভারমুক্তি এবং হচ্ছে আপনাকে এক ধরনের প্রশান্তি দান করে। অর্থাৎ এই যে প্রক্রিয়াটাই হচ্ছে
হচ্ছে ক্যাথারসিস, যেটাকে ক্যাথারসিস তত্ত্ব হিসেবে ব্যাপক আলোচনা সমালোচনা আছে এটা নিয়ে। বর্তমানের ব্যস্ত ও চাপপূর্ণ সময়ে মানসিক সুস্থতার রক্ষার জন্য সাহিত্য পাঠ হচ্ছে এক অপরিহার্য মানবিক একটা অনুষঙ্গ হিসাবে আমরা বলতে পারি, বা মানসিক অনুশীলনও বলা যেতে পারে। তাই আমাদের প্রতিদিনের জীবনে বইয়ের জন্য যদি আমরা কিছুটা সময় বরাদ্দ করি, তাহলে এর মানে যে পাঠ্যাভ্যাস গড়ে তোলা শুধুমাত্র সেটা নয়, নিজের মনন, আবেগ এবং আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সময় বরাদ্দ রাখা। শুধুমাত্র যে পাঠের অভ্যাস বা আমি বই পড়ছি সেটার জন্য না, শুধুমাত্র এটার জন্য না হয়ে সাহিত্য সার্বিক অর্থে, অর্থাৎ আপনার মনন, তারপর হচ্ছে আবেগ এবং আত্মাকে পরিচর্যা করার জন্য সময় নির্ধারণ করা। সাহিত্য মানুষকে আরও সংবেদনশীল, প্রজ্ঞাবান এবং পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলে। আর এই ধরনের সাহিত্য পাঠ জীবনের প্রকৃত অর্থ বা জীবনের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে একটা পথ নির্দেশ করে। তাই আসুন আমরা বেশি বেশি সাহিত্য পাঠ করি এবং সাহিত্য পাঠের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের মানসিক অবস্থাকে পরিশুদ্ধ ঘটাতে। এবং এই কাজটা যে করে বা আমরা যে ঘটাতে চাইবো, মানসিকভাবে আমি পরিশুদ্ধ হয়ে যাবে, পবিত্রকরণ ঘটবে বা বিশুদ্ধকরণ ঘটবে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই মূলত হচ্ছে ক্যাথারসিস। আর এটা হচ্ছে এরিস্টটল ব্যবহার করেছেন। ভালো একটা তত্ত্ব, বা ক্যাথারসিস আমার প্রিয় একটা শব্দ। এই তো, টাটা।